ঘন জঙ্গলে অমাবস্যার জন্য দূর দূরান্ত পর্যন্ত অন্ধকার ছেয়েছিল, কিন্তু আজ সমগ্র আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকার কারণে নক্ষত্রগুলি দৃশ্যমান ছিল না। এমন গহীন অন্ধকারাচ্ছন্ন রাত্রে জঙ্গলের ঠিক মধ্যিখানে চারজন ব্যক্তি একটি যজ্ঞক্রিয়া সম্পন্ন করছিলেন। ওনারা বারবার আহুতি দিচ্ছিলেন এবং জোরে জোরে স্বাহা স্বাহা এই শব্দ সমগ্র জঙ্গলে নিনাদিত হচ্ছিল। চারজনের মধ্যে একজন ব্যক্তি একটু বয়স্ক ছিলেন। তাঁর কালো বস্ত্র এবং বড় বড় রুদ্রাক্ষের মালা, মাথার তিলক আর সমগ্র শরীরে লেগে থাকা চিতার ভস্য এবং ওনার লাল ক্রুদ্ধ চোখ এটাই বর্ণনা করছিল যে ওই ব্যক্তি ছিলেন বাকি সকলের প্রধান। বাকি তিনজন ওনার আদেশ মতো কাজ করছিলেন। ওম ক্লিং ফট স্বাহা, ওম ক্লিং শট স্বাহা, ওম ক্লিং কালাই স্বাহা। আজ এই জঙ্গলে খুব তাড়াতাড়ি একটা চমৎকার হবে। রাত্রি 12টা বেজে গেছে, এবার শয়তানকে বলি দেওয়ার সময় হয়ে গেছে। এটা পঞ্চম বলি, এরপর ব্যাস 4টে বলি আর দিলেই আকাশে অমাবস্যার রাত্রিতে চাঁদ দৃশ্যমান হবে, আর আমি লাভ করব সিদ্ধি। যাও যাও আর এই বলিদানের প্রথা সম্পূর্ণ করো। তান্ত্রিকের কথা শুনে তার তিনজন চেলায় যজ্ঞকুণ্ড থেকে উঠে বলির আয়োজন করতে শুরু করে। একজন ব্যক্তি উঠে একটি চতুর্দ্বীপ প্রজ্বলিত করে। দ্বিতীয় ব্যক্তি বলি দেওয়ার জায়গাটা একটি পাত্রে রাখা রক্ত দিয়ে পরিষ্কার করছিল। তৃতীয় ব্যক্তি, সে একজন স্বাস্থ্যবান ব্যক্তি যে একটু দূরে গাছে বেঁধে রাখা এক মহিলাকে নিয়ে এলো। যজ্ঞকুণ্ডের পাশে গিয়ে তান্ত্রিক তাকে রক্তের তিলক দেয়, আর তারপর এক প্রহারেই তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। রক্তের স্রোত শয়তানের মূর্তিকে রক্ত দিয়ে স্নান করাচ্ছিল। আমার প্রভু শয়তান শিরোমণি, এই বলি গ্রহণ করো, আর আগামী অমাবস্যায় চন্দ্রালোকে আলোকিত করে দাও, যাতে আমি শক্তি লাভ করতে পারি। শক্তি? হ্যাঁ, সেটাই তো চাই আমি। ঠাকুর, তুমি লুকিয়ে রাখা সম্পদের লোভে নিজের স্ত্রীদের বলি দিচ্ছ, কিন্তু সম্ভবত তুমি জানো না যে এই বলিদান দেওয়া সত্ত্বেও লুকিয়ে রাখা সম্পদ তুমি পাবে না, বরং বরং আমি অমর হয়ে যাব। হ্যাঁ, আমি অমর হয়ে যাব। পরের দিন সকালবেলায় মহলে চারিদিকে হুলস্থুল কাণ্ড ঘটছিল। কাল যে বাড়িতে বিয়ের আয়োজন চলছিল, আজ সেখানে মৃত্যুর শোক ছেয়ে গেছিল। সমস্ত চাকরগণ নতুন বধূকে খুঁজে বেড়াচ্ছিল। মনে হচ্ছে ছোট ঠাকুরের ভাগ্যে স্ত্রী সুখ লেখেনি। ওর পঞ্চমবার বিয়ে দেওয়া হলো, তা সত্ত্বেও ওর স্ত্রী ওকে আবার ছেড়ে চলে গেল। এর পিছনে কি কারণ থাকতে পারে, জানতেই হবে। কারণ কি হতে পারে বাবা ঠাকুর, সেটা তো আমি ঠিক জানি না, কিন্তু আপনি এটুকু জেনে রাখুন যে এত বড় জমিদারির জন্য যদি আপনার উত্তরাধিকার চায়, তাহলে আমার পুনরায় বিবাহ করতেই হবে। অমাবস্যার পূর্বে আমাকে যে করেই হোক বিয়ে করতেই হবে। এ তোমার কেমন জেদ? তোমার স্ত্রীকে খুঁজে বের করতেই হবে। এমনি এমনি কি করে তোমার 5 জন স্ত্রী উধাও হতে পারে? আর তুমি পুনরায় বিবাহের কথা বলছো? তোমার কি মনে হয় বিয়ে করা সত্যি এতটা সহজ কাজ? এখন তো বাইরের লোকজন এই নিয়ে কথা বলতেও শুরু করেছে। সবাই এই মহলটাকে অভিশপ্ত মনে করে, বলে যে এই মহল নববধূদের খেয়ে ফেলে। আবার কয়েকজন তো জাদু টোনার কথাও বলছে। ওরা মনে করে আমরা জাদু টোনা দিয়ে নববধূদের। আমি এই সমস্ত কথা শুনতে চাই না। আমি বিয়েতে উৎসাহী। যদি আপনি আমার বিয়ে দিতে না পারেন, তাহলে পরিষ্কার বলে দিন, আমি নিজেই আমার ব্যবস্থা করে নেব। বড় ঠাকুরকে নিজের মনের কথা বলে ছোট ঠাকুর সেখান থেকে ক্রুদ্ধ হয়ে চলে গেলেন। দালানে শুধুমাত্র বড় ঠাকুর দাঁড়িয়েছিলেন। পাশে থাকা রকিং চেয়ারে বসে উনি কিছু একটা ভাবতে শুরু করলেন, আর তারপর উনি ওনার বিশেষ চাকর ভোলারামকে ডেকে পাঠালেন। বলরাম, বলরাম, কোথায় তুমি? এসে গেছি মালিক। লজ্জা করে না তোমার? এসব কি হচ্ছে? তোমার মাথায় কিছু ঢোকে? নববধূ যখন মহলে প্রবেশ করেছিল, আমি তোমায় বলেছিলাম না মহলের চারিদিকে নজরদারি বাড়িয়ে দেবে? আমি বলেছিলাম কোন রকম ভুলচুক যেন না হয়, কিন্তু তা সত্ত্বেও এসব কি করে হলো? মালিক, আমাদের মহলের চারিদিকে আর আশেপাশে 1/2 কিলোমিটার পর্যন্ত আমাদের লোকজন নজরদারি করছিল। না কেউ মহলের ভেতর প্রবেশ করেছে, আর না কেউ মহল থেকে বাইরে গেছে। শুধু কিছু একটা বলতে গিয়ে ভোলারাম চুপ করে গেল। চুপ করে গেলে কেন? নিজের কথা সম্পূর্ণ করো। তারপর কে গেছিল এই মহলের বাইরে? ছোট ঠাকুর মশাই, উনি একবার মহলের বাইরে গেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে ফিরেও এসেছিলেন। বিয়ের দিন রাত্রে নববধূকে ছেড়ে কে ভাবে বাইরে যায়?
তুমি বলছো উনি নিজের স্ত্রীকে ছেড়ে মহলের বাইরে গেছিলেন? কিন্তু ওই তো সবাইকে বলেছে যে ওর এই স্ত্রীও ফুলসজ্জার রাত্রে ওকে ছেড়ে চলে গেছে। বলতে বলতে বড় ঠাকুর নিজের জায়গায় উঠে দাঁড়ালেন আর ভাবতে লাগলেন, কি যে করি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে ও বেরোনোর পর কি নববধূ বেরিয়েছিল, নাকি ওই নববধূ আগে বেরিয়ে গেছিল আর ছোট ঠাকুর ওকে খোঁজার জন্য বাইরে গেছিল? কি ভাবছেন মালিক? আমার জন্য কি আদেশ? তুমি এখনো নিজের জন্য আদেশ চাইছো? যাও গিয়ে নববধূকে খোঁজার ব্যবস্থা করো। যে করে হোক ওকে নিয়ে মহলে ফিরে এসো। আমাদের সম্মানের ব্যাপার এটা। বড় ঠাকুরের আদেশে ভোলারাম কয়েকজন চাকরকে নিয়ে নববধূকে খুঁজতে বেরিয়ে পড়ে। 8 দিন ব্যতীত হওয়া সত্ত্বেও নববধূর কোনো খোঁজ পাওয়া যায়নি। বড় ঠাকুরের লোকজন বহু দূর পর্যন্ত নববধূকে খুঁজছিল, কিন্তু তারা কেউই কোনো সূত্রই খুঁজে পায়নি। কি বললে? ছোট ঠাকুরের নববধূ আকাশে উড়ে গেছে নাকি মাটির তলায় চলে গেছে? মালিক, ওনাকে খুঁজতে বেরোনো চাকররা বাড়ি ফিরে চলে এসেছে। শহরে ওরা কিছু খুঁজে পায়নি। আমার সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। বড় ঠাকুর চিন্তাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঠিক তখনই ছোট ঠাকুর একটি নতুন মেয়েকে নিয়ে ওনার সামনে উপস্থিত হয়। মেয়েটির মুখ ঘোমটায় ঢাকা ছিল, সেই জন্য ওনার মুখ ঠিক মতো দেখা যাচ্ছিল না, কিন্তু ওর পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছিল সে বেশ গরিব বাড়ির মেয়ে, যাকে ভুলিয়ে ভালিয়ে কুমারবাবু নিজের সঙ্গে নিয়ে এসেছেন। ওনাকে হঠাৎ করে একটি অপরিচিত মেয়ের সাথে দেখে বড় ঠাকুর অবাক হয়ে ওকে দেখছিলেন। বাবা ঠাকুর, অবাক হয়ে কি দেখছেন? এ হলো আপনার ছোট পুত্রবধূ মীনাক্ষী, এই মহলের নতুন মালকিন। বলরাম, বিয়ের আয়োজন শুরু করো। 15 দিন বাদেই আমার বিয়ে, ততদিন ও আমাদের মহলে অতিথি হয়েই থাকবে। বলরাম, যাও ওনাকে ওনার কক্ষ দেখাও। এবার কি করব মালিক, বলুন না। কি আর করবে? তুমি তো জানো কুমারের জেদ কত মারাত্মক। বিয়ে হবে, কিন্তু এবারে বিয়ে আর এখানে হবে না। বিয়েটা হবে আমাদের পুরনো মহলে, যাতে গ্রামবাসীরা এই বিয়ের ব্যাপারে কোনো আঁচ না পায়। যাও যাও গিয়ে মহলটা পরিষ্কার করো। মহল বহুদিন বন্ধ থাকার ফলে সেখানে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল। মহলের চারিদিকে মাকড়সার জাল আর ধুলো জমেছিল। বন্ধ অবস্থায় পড়ে থাকা মহলে কিছু মৃত জীবজন্তুও ছিল। বড় মালিকের না সত্যি হঠাৎ করে কি খেয়াল হলো বহু বছর ধরে বন্ধ পড়ে থাকা মহল পরিষ্কার করতে বলল। এই মৃত জীবজন্তুদের শরীর থেকে কি কি মারাত্মক গন্ধ আসছে রে বাবা। একটা কথা বলবো নায়েব মশাই, এরকম একটা মহলে কোনো কাজ হওয়া সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু কাজটা তো করতেই হবে, তাই না? না হলে বড় মালিকের রাগ তো তুমি জানো। বলরাম চাকরের সঙ্গে কথা বলছিল, আর ঠিক তখনই হঠাৎ করে একজন চাকর প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে দৌড়ে এলো। বাইরে বাইরে একটা কাটা মুন্ডু পড়েছিল। কাটা মুন্ডু ওপরের কক্ষতে কারোর একটা কাটা মুন্ডু পড়ে আছে, সত্যি বলছি। এ কি আবল তাবল বকছো? কাটা মুন্ডু নয়, কোনো জঙ্গলি জন্তু দেখেছো হয়তো। না না মশাই, সত্যি করে ওপরে একটা কাটা মুন্ডু আছে। চাকরের কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই ধীরে ধীরে ওপরের দিকে যায়, আর ঠিক তখনই চারিদিক অন্ধকার হয়ে যায়। সবাই টর্চের আলো জ্বালিয়ে এগোতে থাকে। ওখানে ওরা টর্চের আলো ফেলে যা দেখে তাতে ওদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। 5টা মুন্ডু হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। 5টা মুন্ডুরই মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, কপালে একটা টিপ, আর নাকে ছিল নাকছাবি। আর 5 জনই জোরে জোরে অট্টহাস্য করছিল। ভোলারাম এবং বাকি 2 জন ভয় পেয়ে পিছোতে থাকে। আর ঠিক তখনই কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। 3 জন মিলে দরজায় ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তোমরা আমাদের কোনো ক্ষতি করনি, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের আমায় সাহায্য করতে হবে। সাহায্য? কিরকম সাহায্য? আমরা কি করতে পারি তাতে? আমরা হলো ছোট ঠাকুরের 5 স্ত্রী, আমাদের মুক্তি চাই। ছোট ঠাকুরের স্ত্রীরা এখানে কি করে? ওনারা তো ওনাকে ছেড়ে চলে গেছিলেন, তাই না? আমরা ছোট ঠাকুরকে ছেড়ে কোথাও যাইনি, বরং ওরা আমাদের বলি দিয়েছিল। তান্ত্রিকের সাথে জোট করে ছোট ঠাকুর আমাদের বলি দিয়েছিল। আমাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে। উনি আবার বিয়ে করে আরেকটি নিরীহ মেয়েকে বলি দিয়ে দেবেন। আমরা ওনাকেই শেষ করে দেব। আমরা ছোট ঠাকুরকে শেষ করে দেব চিরদিনের মতো। আমরা কোথাও যাব না। পাপী তান্ত্রিক আমাদের এখানে বন্দি করে রেখেছে। আমরা এখান থেকে কোথাও যেতে পারি না। সেই জন্য ছোট ঠাকুরকে আমাদের কাছে আনার দায়িত্ব তোমাদের। আমি বড় ঠাকুরের নুন খেয়েছি, ওনার ছেলেকে কি করে তোমাদের কাছে এনে দিতে পারি আমি? ছোট ঠাকুরের স্ত্রী হওয়া সূত্রে আমরাও হলাম তোমাদের মালকিন, তো আমাদের প্রতিও তোমাদের নুনের ঋণ রয়েছে কিনা? ওকে আমাদের কাছে নিয়ে এসো, আর না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখান থেকে বেঁচে ফিরতে পারবে না তুমি, আর না তোমার চাকররা।
ভোলারাম আর তার চাকররা আত্মাদের কাছে কাতর অনুনয় বিনয় করতে থাকে। ভোলারাম ছোট ঠাকুরকে ওখানে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। মহলে ফিরে এসে সে ভাবতে শুরু করে যে ও কি করে ছোট ঠাকুরকে অন্য কারোর বলি দেওয়ার হাত থেকে নিরস্ত করতে পারে। ভোলারাম খুব গভীর চিন্তা করতে থাকে যে বিয়ের আগে কি এমন অজুহাতে ছোট ঠাকুরকে মহলে নিয়ে যাবে ও। তখনই হঠাৎ করে ওর মাথায় একটা বুদ্ধি আসে, আরো আপন মনে হাসতে থাকে। ছোট ঠাকুর খুবই খুশি ছিলেন, কারণ ওনার ষষ্ঠবার বিয়ে হতে চলেছিল। ব্যাস 3টে বিয়ে আর তারপর উনি লাভ করবেন গুপ্ত সম্পদ। উনি নিজের মনে খুবই খুশি ছিলেন। আর ঠিক তখনই দরজায় আওয়াজ পেলেন। তাকিয়ে দেখলেন সেখানে একটি চাকর দাঁড়িয়ে আছে। মালিক, অবাক কাণ্ড! নতুন মালকিন উনি কক্ষ থেকে উধাও হয়ে গেছে? বিয়ের আগে এটা কি করে হতে পারে? মালিক, ভোলারাম ওনাকে পুরনো মহলের দিকে যেতে দেখেছেন। ভোলারাম ওনার পিছনেই গেছেন। পুরনো মহলের নাম শুনে ছোট ঠাকুরের মুখ শুকিয়ে যায়, কিন্তু যেহেতু বলি দেওয়ার ব্যাপার ছিল তাই উনি চিন্তা ভাবনা না করে পুরনো মহলের দিকে ছুটে গেলেন। ভোলারাম মহলে দাঁড়িয়ে আপন মনে হাসছিল। মালকিন, আমি আপনার নুনের ঋণ শোধ করেছি, আপনি আপনার প্রতিশোধ নিন। ছোট ঠাকুর যেই মহলে পৌঁছলেন, মহলের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আর সেই মুহূর্তে খুব জোরে কুকুরের কান্নার আওয়াজ আসছিল। ছোট ঠাকুরের মাথার ওপর অনেক বাদুড় উড়ে বেড়াচ্ছিল। মীনাক্ষী, কোথায় তুমি? আর তুমি এখানে কি করছো? কিছুক্ষণ বাদে আমাদের বিয়ে হতে চলেছে আর তুমি মহল ছেড়ে এখানে চলে এসেছো? তখনই বাইরে খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো আর বজ্রপাত হচ্ছিল। ছোট ঠাকুর খুব জোরে হাসির আওয়াজ শুনতে পাচ্ছিলেন। ছোট ঠাকুর যেখানে দাঁড়িয়েছিলেন ওনার চারিদিকে ওনার প্রাক্তন 5 স্ত্রীর মাথা ঘুরতে শুরু করেছিল। উনি এটা দেখে ভয় পেয়ে যান। কে তোমরা? আর কি চাই তোমাদের? আমাদের চিনতে পারছো না? আমরা তোমার স্ত্রীরা, যাদের তুমি বলি দিয়েছিলে। এবার আমাদের পালা প্রতিশোধ নেওয়ার। তুমি কোনো গুপ্ত সম্পদ পাবে না, বরং পাবে মৃত্যুদণ্ড। বলতে বলতে 5টা মুন্ডু ছোট ঠাকুরের শরীর তাদের দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করছিল। ছোট ঠাকুরের মৃত্যুর সাথে সাথে তান্ত্রিকের বন্ধন শিথিল হয়ে যায় আর ওই 5 জন মহল থেকে মুক্তি লাভ করে। মহল থেকে মুক্তি লাভ করা মাত্রই ওই 5 জনের শরীর মুন্ডু ছাড়াই নববধূর বেশে তান্ত্রিকের দিকে এগিয়ে যেতে লাগলো। আর ওই 5 মুন্ডুহীন শরীর তাদের বড় বড় নখ দিয়ে তান্ত্রিক ও তার চেলাদের শেষ করে দিল। হঠাৎ করে রজনীর পা পিছলে যায়, ও নিচে পড়ে যায়। ওর পড়ে যাওয়ার পরে বেসমেন্টে অন্ধকার হয়ে যায়। ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা প্রমিত বারবার লাইটের সুইচটা অন অফ করে লাইট জ্বালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আলো আর জ্বলতেই চায় না। করোনার সময় প্রমিতের মা বাবা কোনো রোগ ছাড়াই দুজনেই জানি না কিভাবে মারা গেলেন। প্রমিত সেই সময় আমেরিকাতে ছিল আর ও ইন্ডিয়াতে আসতেই পারেনি। সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পরেও আরো অনেক দিন ওর ইন্ডিয়াতে আসার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু যবে থেকে ওর জীবনে রজনী এসেছে, ও বেশ হাসি খুশি থাকতে শুরু করে। রজনীর কথাতেই ও রজনীর সঙ্গে ইন্ডিয়াতে আসে, যাতে রজনীর মা বাবার সঙ্গে বিয়ের কথাটা বলতে পারে। রজনী, তোমার কথাতে আমি ইন্ডিয়াতে তো চলে এলাম, কিন্তু এখন যাবোটা কোথায় কিচ্ছু বুঝতে পারছি না। আগে যখন ফিরতাম তখন মা বাবা দুজনেই এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করতেন। তুমি চিন্তা করছো কেন? আমার সঙ্গে চলো। কদিন আমার বাড়ি থাকার পর আমরা না হয় তোমার বাড়িতে শিফট করে যাব। কতদিন ধরে তোমার বাড়িটা বন্ধ পড়ে আছে, ওটা একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। আরে বাবা, বিয়ের পর আমি তো নিজের বাড়িতেই যাব। থ্যাঙ্কস রজনী, তোমাকে পেয়ে আমি বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেয়েছি। দুজনে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা রজনীর বাড়িতে যায়। রজনীর মা বাবা ওদের দুজনকে দেখে খুবই খুশি হন। কিছুদিন রজনীর বাড়িতে কাটানোর পর দুজনেই প্রমিতের বাড়িতে যায়। বাড়িটা অনেকদিন ধরে বন্ধ ছিল, সেই জন্য সব জায়গায় নোংরা ছিল। প্রমিতের আঙ্কেল যে পাশেই থাকতেন, যখন উনি প্রমিতের ফেরার কথা জানতে পারলেন তখন উনি প্রমিতের সঙ্গে দেখা করতে ওদের বাড়ি চলে এলেন। বাবা, যেভাবে আমি দাদার বৌদিকে হারিয়েছি তারপর বুঝতে পেরেছি জীবনের কোনো ভরসা নেই। সেই জন্য সারা জীবন যতই ঝগড়া ঝামেলা করি না কেন, শেষ মুহূর্তে দাদা আমার কোলে মাথা রেখে প্রাণত্যাগ করলেন। ওনার যা সম্পত্তি ছিল সেগুলোই দিতে এসেছি। এগুলো বৌদির জুয়েলারি, আর এগুলো দাদার ইন্স্যুরেন্সের কাগজ, আর বাড়ির দলিল, আর এই চিঠিগুলো যেগুলো উনি তোমার জন্য রেখেছিলেন। তুমি কিছুক্ষণ দাদা বৌদির স্মৃতিচারণ করো, ততক্ষণ আমি বাড়িতে খাবার দাবার তৈরি করতে বলছি। আর আজকের খাবার আমাদের সঙ্গেই খেও। প্রমিত সব জিনিসপত্র দেখতে থাকে আর ওর চোখে জল এসে যায়। রজনী এগিয়ে এসে ওর চোখের জল মুছে দেয়। আর তখনই প্রমিত সেই চিঠি পড়তে শুরু করে। প্রিয় প্রমিত,
আশীর্বাদ করি যখন তুমি এই চিঠিটা পাবে আমি হয়তো পৃথিবীতে আর নেই, সবকিছু হয়তো শেষ হয়ে যাবে, আর তার জন্য দায়ী একমাত্র আমি। তোমার মায়ের সঙ্গে যখন দ্বারকা দর্শনে গেছিলাম তখন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একটা বাক্স ভেসে এসেছিল। কৌতূহলবশত আমি সেই বাক্সটা জল থেকে তুলে নিই আর তারপর তোমার মায়ের কাছে নিয়ে যাই। তোমার মা সেই বাক্সটা দেখে রাগ করেন, কিন্তু সেই বাক্সর নকশাকাটা কারুকার্য তারও মন জিতে নেয়। সেই খালি বাক্সটা নিয়ে আমরা বাড়ি ফিরে আসি। কিছুদিন তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন যখন তোমার মায়ের সেই বাক্সের কথা মনে পড়ে, তোমার মা সেই বাক্সটা পরিষ্কার করে সেটা শোকেসে সাজিয়ে রাখে। পরিষ্কার করার সময় ও একটা ভুল করে ফেলে, আর ও পরিষ্কার করার সময় বাক্সের একটা চিহ্ন মুছে ফেলে। সেই রাতেই ঘরের ভেতর কার যেন জোরে জোরে কান্নার শব্দ ভেসে আসে। প্রথমে তো আমরা মনে করেছিলাম হয়তো আমাদের মনের ভুল, কিন্তু সেটা মনের ভুল নয়। তারপরে যে দৃশ্য আমরা দেখলাম তাতে আমরা অবাক হয়ে গেলাম। ঘরের এক অন্ধকার কোণে একটা ছায়া জোরে জোরে কাঁদছিল। অন্ধকারে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছিল না। তোমার মা যেই তার কাছাকাছি যায় তখন সেই ছায়া জোরে জোরে চিৎকার করে আর তোমার মাকে ধরে ফেলে। কে তুমি, আর কি চাই তোমার? মৃত্যু, কারণ মৃত্যু অনেক দিন ধরে এই বাক্সে বন্দী ছিল। আজ আমি মুক্তি পেয়েছি। একথা বলতেই ওই ছায়া জোরে জোরে হাসতে থাকে আর সেই বয়স্ক ভদ্র মহিলার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, আর তারপর সে সেখান থেকে উধাও হয়ে যায়। বয়স্ক ভদ্রলোক তার স্ত্রীর মৃত্যুর জন্য হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিলেন না। সেই বাক্স থেকে একটা ছায়া মূর্তি বেরোয় আর তোমার মাকে মেরে ফেলে। কিন্তু আমি সত্যি বলছি, সেই দিনের পর প্রতি রাতে হল থেকে কারো যেন কান্নার শব্দ ভেসে আসে। কিন্তু আমি বিছানায় শুয়ে শুয়ে হনুমান চালিসাই পড়তে থাকি, কারণ আমি জানতাম আমি যদি বাইরে যাই তাহলে ও আমাকেও মেরে ফেলবে। অনেকবার দিনের বেলা ওই বাক্স থেকে মুক্তি পাবার চেষ্টা করেছি, কিন্তু যতবারই ওই বাক্সটা আমি কোথাও রেখে আসতাম, আমার বাড়ি পৌঁছানোর আগেই ওই বাক্সটা নিজের জায়গায় চলে আসতো। সেটা আজও বেসমেন্টে আছে। আমি জানি ওটা আমাকেও মেরে ফেলবে। তোমাকে যদি ফোনে এসব কথা বলতাম তাহলে তুমি শুধু শুধু চিন্তা করতে। তাই একটা চিঠি লিখে তোমার কাকার হাতেই আমি দিয়ে যাচ্ছি। তুমি কখনো রাতে এই বাড়িতে থেকো না, আর নিজের খেয়াল রেখো। তোমার বাবা। প্রমিতকে কাঁদতে দেখে রজনী লেটারটার হাত থেকে নিয়ে নেয়, আর তারপর সেটা পড়ার পর আশ্চর্যভাবে প্রমিতের দিকে তাকায়। এটা একেবারেই অসম্ভব। একটা বাক্সের চিহ্ন তোমার মা বাবাকে মেরে ফেলেছে, হতে পারে সেটা তোমাকেও মেরে ফেলবে। এই সব কথা মানতে তো ইচ্ছে করছে না, কিন্তু আমি তোমার সাথে কোনো রিস্ক নিতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। মায়ের মৃত্যুর ব্যাপারে বাবা বলে তো দিয়েছেন, কিন্তু বাবার মৃত্যু কি করে হয়েছে সেটা আমাকে জানতে হবে, আর সেটা ওই বাক্সটা খুঁজে পেলেই জানতে পারবো। প্রমিত আর রজনী বাড়িতে ওই বাক্সটাকে খুঁজতে থাকে, কিন্তু ওই বাক্সটা তারা কোথাও খুঁজে পায় না। সারা বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু কোথাও ওই বাক্সটা খুঁজে পেলাম না। ওই বাক্সটা খুঁজতেই হবে, কিন্তু কি করে খুঁজে পাবো আমরা ওটা? আজ রাতে আমরা এখানেই থাকবো। বাবা চিঠিতে বলেছেন বাক্স থেকে রাতে সেই ছায়ামূর্তি বেরোয়। আজ রাতেও যখন সেই ছায়ামূর্তি বেরোবে তখন আমরা সেই বাক্সটা খুঁজে পেয়ে যাব। বোকার মতো কথা বলছো তুমি। যে ছায়ামূর্তি তোমার মা বাবার প্রাণ নিয়ে নিয়েছে, সে ছায়ামূর্তি তোমাকে বা আমাকে, আমাদের দুজনেরই ক্ষতি করতে পারে। আমরা রাতে এখানে থাকবো না। তুমি চাইলে রাতে আমার সঙ্গে এখানে থাকতে পারো, না হলে তুমি চলে যেতে পারো। আমি আমার মা বাবার খুনিকে শায়েস্তা না করে কোথাও যাব না। তোমার কি মনে হয় আঙ্কেল আন্টি সেই প্রেতাত্মাকে মুক্তি দেবার চেষ্টা করেননি? কিন্তু সেই প্রেতাত্মা এতটাই শক্তিশালী যে সে ওদেরকেও শেষ করে দেয়। যাই হোক, শুধু আজকে রাতের ব্যাপার। রজনী আর প্রমিত কথা বলছিল, তখনই প্রমিতের কাকা সেখানে চলে আসে। উনি ওদের কথা শুনে ফেলেন। বাবা, আমার কথা শোনো, এখানে থেকো না। এখনো নাকি রাতে এই বাড়ি থেকে কারোর কান্নার শব্দ ভেসে আসে, সেই জন্য আশেপাশের লোকজন এই এলাকা ছেড়ে চলে গেছে। রজনী আর কাকার বারবার বোঝানো সত্ত্বেও প্রমিত কারো কথাই শুনল না, আর সেই বাড়িতেই থেকে যায়। কিন্তু প্রমিতর কাকা যাওয়ার আগে তার গলার রুদ্রাক্ষের মালাটা তাকে দিয়ে যায়। বাবা, এটা রাখো, এটা প্রেত আত্মাদের তোমার থেকে দূরে রাখতে সাহায্য করবে। অর্ধেক রাতে যখন মা বাবার ছবি বুকে জড়িয়ে বসে নিজের ঘরের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, তখন একটা কালো বিড়াল আসে আর ওর গায়ে ঝাঁপিয়ে পড়ে। আর তার ঝাঁপিয়ে পড়াতেই ওর হাত থেকে সেই ফটোটা পড়ে যায়। আর যখন ভাঙা ফটোটা তুলতে যায় তখন কাঁচে লেগে ওর হাতটা কেটে যায়, আর ওর কাটা অংশ থেকে রক্তবিন্দু মাটিতে পড়তে থাকে। হঠাৎ করে আঘাত লাগাতে প্রমিত কিছু বুঝতে পারে না, আর রক্ত সারা মেঝেতে ছড়াতে থাকে। ও নিজের হাতে রুমাল বাঁধতে থাকে। হঠাৎ করে ওর চোখ মেঝেতে পড়ে থাকা রক্তের দিকে যায়। কি ওখানে তো এক বিন্দু রক্ত নেই। দেখে মনে হচ্ছে যেন কেউ এক্ষুনি পরিষ্কার করে দিয়েছে। এটা দেখেও খুবই অবাক হয়ে যায়। তখনই ওর কানে কারোর জোরে জোরে কান্নার শব্দ ভেসে আসে। আওয়াজ এত কর্কশ ছিল যে প্রমিত নিজের কান হাত দিয়ে চেপে রাখে। রজনী ওর কান্নার শব্দ শোনার পরে ভয়ে প্রমিতের গা ঘেঁষে দাঁড়ায়। এই আওয়াজটা তো নিচে বেসমেন্ট থেকে আসছে। দুজনে আস্তে আস্তে সেই আওয়াজকে অনুসরণ করতে থাকে।
বেসমেন্টের সিঁড়ি থেকে নামতে নামতে হঠাৎ করে রজনীর পা পিছলে যায়। ও নিচে পড়ে যায়। ওর পড়ে যাওয়ার পরে বেসমেন্টে অন্ধকার হয়ে যায়। ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা প্রমিত বারবার লাইটের সুইচটা অন অফ করে লাইট জ্বালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আলো আর জ্বলতেই চায় না। ও মোবাইলের টর্চটা জ্বালিয়ে আস্তে আস্তে বেসমেন্টের দিকে এগোতে থাকে। রজনী, তুমি ঠিক আছো তো? একথা জিজ্ঞেস করার পরেও রজনীর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখনই সেই কান্নার শব্দ থেমে যায় আর রজনী জোরে চিৎকার করে। আর প্রমিত যখন তড়িঘড়ি সেখানে পৌঁছয়, হঠাৎ করে লাইট জ্বলে যায়। সামনের দৃশ্য দেখে প্রমিতর চোখ বিস্ফারিত। রজনী দেওয়ালে উল্টো ঝুলছে, ওর জিভটা বেরিয়ে রয়েছে আর ওর চোখ দুটো রক্তের মতো লাল। রজনী, কি হয়েছে? তুমি তুমি নিচে এসো। আমার রহস্য জানার জন্য থেকে গেছিলিস, তাই না? এবার তুই নিজেই একটা রহস্য হয়ে যাবি। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার মা বাবা তোমাকে মুক্তি দিয়েছিল আর ওদের দুজনকে তুমি মেরে ফেলেছো। যদি তাতেও তোমার মন না ভরে থাকে, তুমি আমাকে মারো, কিন্তু রজনীকে ছেড়ে দাও। ছেড়ে দিলাম। রজনীর পড়ে যেতেই প্রমিত ওর কাছে যায় আর ওকে কোলে তুলে নেয়। কি চাই তোমার? বলো। আমার রক্ত চাই, অনেক রক্ত। সেই কালো ছায়ামূর্তি রজনীর দিকে এগোতে থাকে। ওর মাথার আঘাত থেকে যে রক্ত বেরোয়, সেই ছায়ামূর্তি জিভ দিয়ে সে রক্ত চাটতে শুরু করে দেয়। ও যতই রজনীর কাছে আসতে শুরু করছিল, প্রমিত রজনীকে নিয়ে পিছিয়ে যাচ্ছিল। আমার মায়ের মৃত্যুর কাহিনী তো আমি জানি। বাবাকে কেন মারলে? সেই ছায়ামূর্তি কোনো উত্তর না দিয়ে জোরে জোরে হাসতে থাকে। আমার রাস্তায় যে আসবে তাকেই শেষ করে দেব, তুমিও বাঁচবে না। বলা মাত্র সেই ছায়ামূর্তি প্রমিতের দিকে এগোতে থাকে। তখনই হঠাৎ করে ওর কাকার দেওয়া রুদ্রাক্ষের মালার কথা মনে পড়ে। সেই রুদ্রাক্ষের মালা সেই ছায়ামূর্তিকে পরিয়ে দেয়, আর মালা পরতেই সেই ছায়ামূর্তি জোরে চিৎকার করতে থাকে। আর তারপর সে আবার সেই বাক্সের ভেতর চলে যায়, আর ঢুকতেই বাক্সে আগুন লেগে যায়। ততক্ষণে রজনীর জ্ঞান ফিরে এসেছিল। সেই বাক্সটা পুড়ে যেতে দেখে ওর মুখে হাসি খেলে যায়। তারপর প্রমিত রজনীকে জড়িয়ে ধরে।